আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি ফারিয়া শারমিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। সোমবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাজনৈতিক পরিবর্তন সহ দেশকে এগিয়ে নিতে বিএনপি সব কিছুতেই করবে বলে জানান তিনি। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সবসময় লড়াই করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতিতে যেমন গুণগত পরিবর্তন এনেছিলেন, তিনি অর্থনীতিতে তিনি মুক্তবাজার অর্থনীতি পরিবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছিল। পরবর্তীকালে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি প্রধান, তিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। ফখরুল আরো বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে উন্নতির শিখরে নিতে সব ধরনের পদক্ষেপ নেবে তার দল। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে জানিয়ে ফখরুল বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ফিনিক্স পাখির মতো আবারও ফিরে এসেছে বিএনপি। খান আলামিন, আরটিভি, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের ঢল নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা তাদের। নাজমুল ইসলাম সাইমনের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে জড়ো হন নেতাকর্মীরা। মিছিলে মিছিলে পূর্ণ হয়ে যায় সমাধি চত্বর। স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে দলীয় কর্মসূচি পালন করতে পেরে খুশি নেতাকর্মীরা। জনগণের স্বার্থে গণতন্ত্র রক্ষার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র দিয়েছিলেন, তারই প্রকৃতিতে বর্তমানে এই দিনটি আছে হাসি আনন্দের উদ্দীপনার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং ন্যায়ের পাশে সকলে একত্রিত হয়ে দাঁড়াবেন, তাহলে এই দেশে আর কখনোই ফ্যাসিস্টদের জন্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আসা নেতারা। ৮,০০০ বর্গ কিলোমিটার দূর থেকে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে এই বাংলাদেশকে উজ্জীবিত করেছে। ইনশাল্লাহ ওনার নেতৃত্বে এই বাংলাদেশ আবার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমরা ফ্যাসিবাদ মুক্ত, আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা দেশের উন্নয়ন চাই, আমরা শান্তির সাথে বসবাস করতে চাই। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আবারও ফিরে আসবে বলে আশা তাদের। ১৫ বছরের যে আশা আকাঙ্ক্ষা, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাল্লাহ আমরা সফলভাবে শেষ করব এবং বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তারা জাতীয় সংসদে পাঠাবে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ৪৮-এর যাত্রাপথে বিএনপি রাজনৈতিকভাবে আরও সুসংগঠিত হবে, এমন প্রত্যাশার কথাই উঠে আসে নেতাকর্মীদের বক্তব্যে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। স্বৈরাচার এরশাদ থেকে ফ্যাসিবাদ হাসিনার রোষানল থেকে রাজনৈতিক দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে বিএনপিকে রক্ষা করেছেন খালেদা জিয়া আর তার দলের ত্যাগী নেতারা। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতির দুরবস্থা কাটিয়ে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে পুনর্নির্মাণ করাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন দলের মহাসচিব। বিশেষজ্ঞরা বলছেন, জন আকাঙ্ক্ষা ও মব সংস্কৃতি মোকাবেলাই দলটির সামনে অন্যতম চ্যালেঞ্জ।
রুদ্র রফিকের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে এক মোড় ঘোরানো অধ্যায় 2007 সালের 1/11। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। এর ফলে নেতৃত্বহীন হয়ে পড়ে দলটি। গ্রেপ্তার, মামলা আর দমনপীড়নের মধ্য দিয়ে বিএনপি আবারও রাজপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু একাধিক মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিএনপি ক্রমেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। 2014 সালের নির্বাচন বর্জন করে আন্দোলনের পথে যায় বিএনপি। সরকারের দমনপীড়ন আর কূটকৌশলের কারণে তখন রাজনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়ে দলটি। 2018 সালের নির্বাচনেও অভিযোগ আর অনিয়মের মধ্যে বিএনপি আবারও ক্ষমতার বাইরে থেকে যায়। দুর্নীতি মামলায় দণ্ড পেয়ে দ্বিতীয়বারের মতো কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে। মায়ের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম পরিণতি পায় 2024 সালের জুলাই-আগস্টে। তারেক রহমানের এক দফার আহ্বানে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন এক রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে বিএনপি। এবার সামনে তাদের জন্য সুযোগ যেমন রয়েছে, তেমনি বড় চ্যালেঞ্জও অপেক্ষা করছে। এখন যে রাজনৈতিক ভ্যাকুয়াম একটা আছে, তারপর সেই সঙ্গে ইকোনমিক যে দুরবস্থা তৈরি হয়েছে, এই সবগুলোকে মিলিয়ে গুড গভর্নেন্সের মধ্যে দেশকে নিয়ে আসা এবং আপনার একই সঙ্গে একটা জাতিকে নির্মাণ করবার জন্য কাজ শুরু করা বেশ কঠিন কাজ। কিন্তু বিএনপি এগুলো আগে থেকে অবহিত হয়েছে। তবে লেখক ও গবেষক আলতাফ চৌধুরীর মতে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলের মধ্যেও সংস্কার জরুরি। বিএনপিকে দেখলে যেটা মনে হয়, এটাকে একটা গণসংগঠন মনে হয়, যে কেউ চাইলে বিএনপি করতে পারে। কিন্তু অনেকেই এসেছে বা এখন আসছে ক্ষমতার প্রলোভন। বিএনপির উচিত, আমি বলবো, দলকে ওই নৈতিকভাবে দক্ষতার জায়গা থেকে, আগামী দিনের রাজনীতির জায়গা থেকে এই দলকে দল আকারে প্রশিক্ষিত করে গড়ে তোলা। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা মোকাবেলা করা বিএনপির আগামী দিনে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। 24-এর অভ্যুত্থানের পর অনেকগুলো সংস্কারমূলক রাজনৈতিক আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে সমাজে। এই আকাঙ্ক্ষাগুলো মোকাবেলা করতে হবে। এখন সারা দেশে এক ধরনের মব সহিংসতা বেড়ে যাচ্ছে। সামাজিকভাবে একটা ডান পন্থার, দক্ষিণ পন্থার উত্থান ঘটছে। মোকাবেলার দায়িত্ব প্রধানত সরকারের, কিন্তু আবার সামাজিকভাবে তো বিএনপি প্রধান দল এই মুহূর্তে। ফলে বিএনপি যদি এই পরিস্থিতিতে একটা দেয়াল আকারে হাজির না হয়, সে নিজে যদি এটা উদ্যোগী না হয় এটা মোকাবেলার, তাহলে এটা কিন্তু বিএনপিকেও আমি বলবো খেয়ে ফেলবে এই পরিস্থিতি। রাজপথে আন্দোলন, গ্রেফতার আর মামলার চাপে বিএনপি বারবার ক্ষতিগ্রস্ত হলেও দলটি টিকে আছে নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে। আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির হাত ধরে আবারও গণতন্ত্র ফিরে পাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বলেন, এতে বিচলিত হওয়ার কিছু নেই, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়নি। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান আইন উপদেষ্টা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও তা পরিণত হয় টক অব দ্য টাউনে। গুঞ্জন ওঠে জরুরি অবস্থা জারি নিয়ে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতি ও সেনা প্রধানের বৈঠকের তথ্য নেই। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কিছু জানেন না বলে সাফ জানিয়ে দেন আইন উপদেষ্টা। আমি দু একটা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান আসিফ নজরুল। এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে,
তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে, এখানে পেছানোর কোনো সুযোগ নাই। গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অবনতি দুটি হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। কোনো দুর্নাম নিতে চাই না, নিরপেক্ষ নির্বাচনের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব, এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক শেষে সিইসি আরও বলেন, নির্বাচনের সময় মব হবে না, তখন মানুষ ভোট নিয়ে ব্যস্ত থাকবে। চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি জ্যাকবসন বলেন, আমেরিকা চায় শান্তিপূর্ণ নির্বাচন, কোনো ব্যক্তি বা দলের প্রতি তাদের সমর্থন নেই। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে আগারগাঁও নির্বাচন কমিশনে যান মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে 1 ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ট্র্যাসি বলেন, আমেরিকা চায় বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, সরকার গঠনে বাংলাদেশের জনগণ তার পছন্দের দলকে বেছে নেবে। আমরা আশা করি আসন্ন নির্বাচন শান্তি ও নিরাপত্তার পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার তৈরি করবে, যা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটাবে। আমরা কোনো নির্দিষ্ট ফলাফলকেও সমর্থন করি না, এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিকে সমর্থন করি না, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করি তাদের কর্মসূচি ও লক্ষ্য বুঝতে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ভোটের বিকল্প নেই ইসির কাছে। রাজনৈতিক দলের নানা মতপার্থক্য থাকলেও ভোটের আগে তা দূর হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহরে খালি হয়ে যায়। মব সৃষ্টি যারা করতে চাইবে তারা আর সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। আই এম এ গ্রেট ফাইটার, আই উইল ফাইট টু দ্য লাস্ট। সর্বশক্তি দিয়ে আপনাদের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা উইল ফাইট আউট। গুজব নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি জানান, প্রবাসী ভোটের ব্যবস্থা করতে তিনি এই সপ্তাহ কানাডা যাবেন। রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি। আতিকা রহমান, RTV, ঢাকা। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। তিনি আরও বলেন, সাদা পাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি, কি বলে র্যাব, ABBN, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। এদিকে ক্যাম্পাসে দিনভর প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। উঠেছে অনলাইনে নানা মিথ্যা তথ্য ছড়িয়ে ভোটের পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রের অভিযোগ। এছাড়া সোমবার ইশতেহার ঘোষণা করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গনির হাইকোর্ট বেঞ্চ। পরে এই স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সময় রায় স্থগিত করে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না, এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন, তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা
নাই। এর আগে নির্বাচনী প্রচারণায় এসে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, অনলাইনে মিথ্যা প্রচারের মাধ্যমে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র হচ্ছে। অনলাইন কেন্দ্রিক যে প্রপাগান্ডা ছড়ানো হতো, একদম অনলাইনের চিত্র আর মাঠের চিত্র টোটালটাই ডিফারেন্ট। সুন্দর, সুস্থ, সহনশীল, শ্রদ্ধা ও স্নেহের রাজনীতিতে আমরা প্রবেশ করেছি। এটার পরিপূর্ণ হচ্ছে যে ফিলিংস, মানে হচ্ছে যে অনুভূতি পাচ্ছি এখন যখন ডোর টু ডোর যাচ্ছি। এদিকে 12 মাসে 36টি কাজ করার অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমরা যে 1 বছর সময় পাবো, সেই 12 মাসে আমরা 36টা রিফর্ম করতে চাই, সেই রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি। এদিকে 4 দিন নয়, নির্বাচন উপলক্ষে 3 দিন ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হবে বলে জানান চিফ রিটার্নিং অফিসার। আগামী 7 তারিখ সকল ক্লাস এবং পরীক্ষা খোলা থাকবে। 8 থেকে 10 তারিখ পর্যন্ত সকল ক্লাস এবং পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। 9 তারিখে আমাদের ভোট অনুষ্ঠিত হবে। আর 7 তারিখ রাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। এছাড়া আচরণবিধি লঙ্ঘন ও নানা অনিয়মের বিরুদ্ধে দোষীদের শোকজ করা সহ সতর্ক করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমরা সরকারের বিভিন্ন এজেন্সি থেকে যেখানে নিরাপত্তার বিষয়ে হেল্প চাচ্ছি, সবাই সেই ব্যবস্থাগুলো করব। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। জয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জাকসু ও হল সংসদ নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়ছেন 179 প্রার্থী। 7টি প্যানেল, ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন, এজিএস ছাত্র 10 ও ছাত্রী পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ভোট প্রদান করবেন 11,919 জন শিক্ষার্থী। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর আজও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। তবে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে দাপ্তরিক কাজ চলছে। 2 দফা সংঘর্ষে অন্তত 144 শিক্ষার্থী আহত হলেও এ পর্যন্ত কোনো মামলা হয়নি। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। এর মধ্যে ভাস্কুলার ইনজিউরিতে আক্রান্ত এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। শনিবার দিন গত রাত 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বাড়ির দারোয়ান কর্তৃক হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাধলে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট সহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। মামলার এজাহারে বলা হয়, আর্ট ব্যবসায়ী সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নেয়। এছাড়া প্রায় 1 কোটি টাকার কর মওকুফের ঘটনায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নাজিবুর রহমান সহ 15 জনের নাম এসেছে এজাহারে। সূচনা ফাউন্ডেশনের টিউলিপের সহযোগী হিসেবে থাকা আরও 10 জন সাবেক এমপি, মন্ত্রীর নামও উঠে এসেছে মামলায়। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ হোসেন সহ অন্যান্য আসামিগণ সূচনা ফাউন্ডেশন নামেও নাম সর্বস্ব প্রতিষ্ঠান গঠন করে এনজিও বিষয়ক ব্যুরো এবং সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের নিকট থেকে ডোনেশনের নামে ঘুষ আদায় করে উক্ত টাকা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নাটোরের সাবেক সিভিল সার্জন ও ক্লিনিক মালিক সমিতি অ্যাসোসিয়েশনের সভাপতি সার্জারি আক্তার আমিরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নাটোরের প্রাইভেট ক্লিনিক জনসেবা হাসপাতালে নিজ অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার আমিনুল ইসলাম গেল রাতে জনসেবা হাসপাতালেই ছিলেন। সোমবার সকাল 10টার পর থেকে কক্ষে তার কোনো সাড়া না পেয়ে হাসপাতালের কর্মচারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দুপুরে রুমের দরজা ভেঙে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
খুলনার খানজাহান আলী সেতুর 2 নম্বর পিলারের কাছ থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে লাফ দিয়েছেন। নৌ পুলিশের রূপসা ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের জানান খবর পেয়ে গতকাল রাতে তারা মরদেহটি উদ্ধার করেন। তার ডান হাত ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে আসলেই তিনি সেতুর উপর থেকে লাফ দিয়েছেন কিনা সেটি তদন্তের পর জানা যাবে। সাংবাদিক বুলু চ্যানেল 1, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহ সহ গত প্রায় 3 দশক ধরে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কাজ করছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নুরু। এদিকে নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাত হোসেন। খোঁজ নেন তার চিকিৎসার। নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলের চিকিৎসায় নিচ্ছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উপকার এলজিইডির প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক স্বাধীনতা উত্তর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন এবং শহরের সঙ্গে গ্রামের সংযোগ স্থাপনে রয়েছে তার অনবদ্য অবদান। বর্ণাঢ্য কর্মময় জীবনে এই বীর মুক্তিযোদ্ধা বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থা সহ বিভিন্ন খাতের উন্নয়নে ব্যাপক অবদান রেখে পরিণত হয়েছিলেন অবকাঠামো উন্নয়নের প্রবাদ পুরুষ। আজ তার 17তম মৃত্যুবার্ষিকী। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রবীন্দ্রনাথের মতে মানুষ নির্মাণ করে প্রয়োজনে, সৃষ্টি করে আনন্দে, বুদ্ধির পরিচয় দেয় জ্ঞানে, যোগ্যতার পরিচয় দেয় কৃতিত্বে, নিজের পরিচয় দেয় সৃষ্টিতে। এলজিডির প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক ছিলেন এই মর্মবাণীর ছায়া। তার তত্ত্বাবধানে শুরু হয়েছিল ঐতিহাসিক রেসকোর্স ময়দানের একাংশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ কাজ। যুদ্ধবিধ্বস্ত ঢাকা শহরের আইল্যান্ড, জীর্ণ ফুটপাত, অবৈজ্ঞানিক ট্রাফিক, নিয়ন বাতির স্বল্পতা। তিনি ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর দৃশ্যপটের পরিবর্তনে কোথায় নেই তার ছায়া। তার হাত ধরে এলজিডির মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিশ্বে একটি মডেল হিসেবে বিবেচিত হয়েছে। বহু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ থেকে শুরু করে তিনি অসংখ্য বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছেন। দক্ষ জনশক্তি তৈরিতে স্থাপন করেছেন বহু ট্রেনিং সেন্টার। শুষ্ক মৌসুমে সেচের জন্য প্রয়োজনীয় পানির যোগান নিশ্চিতে বহু ড্যাম তৈরি করেছেন। তার জন্ম 1945 সালের 20 জানুয়ারি কুষ্টিয়া জেলায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। শুরু করেন কর্মজীবন। 71-এ মুক্তিযুদ্ধে দেশ বাঁচাতে হাতে তুলে নেন অস্ত্র। 9 মাস মুক্তি সংগ্রামের পর নতুন করে শুরু করেন দেশ গড়ার সংগ্রাম। কিংবদন্তি প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক 1977 সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে উচ্চতর ডিগ্রি নেন। এলজিডির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রকৌশলী হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলস পরিশ্রম করে হয়ে ওঠেন সত্যিকারের দেশপ্রেমিক। আধুনিক নগর কাঠামো গড়ে তোলার স্বপ্ন ছিল তার। সড়ক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্ব ব্যাংক কামরুল ইসলাম সিদ্দিককে 1999 সালে ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন কর্তৃক বর্ষসেরা ব্যক্তি ঘোষণা করেন। কাজের স্বীকৃতি হিসেবে পান ভাসানী স্বর্ণপদক, কবি জসিমউদ্দিন স্বর্ণপদক, আইইবি স্বর্ণপদক, শেরেবাংলা স্বর্ণপদক, বঙ্গবন্ধু প্রকৌশলী স্বর্ণপদকও। জীবনের প্রতিটি দিনের পাতায় জলজলে সব কৃতিত্ব সাজিয়ে 2008 সালের 1 সেপ্টেম্বর 63 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীরব এই দেশবন্ধু। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। এ পর্যায়ে শুরুতে জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে 800। আহত হয়েছেন 3000-এরও বেশি। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন অনেকে। এদিকে ক্ষতি সামাল দিতে আফগান সরকারের আহ্বানে সাড়া দিয়েছে চীন, ভারত, তুরস্ক ও আজারবাইজান।
অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে বলে জানিয়েছে বিসিবি। সিলেটের একটি হোটেলে বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের একথা জানান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, খুব দ্রুতই 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হবে। বিপিএল নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় মিটিংয়ে। আগামী 3 বছরের জন্য বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান IMG গ্রুপকে। এছাড়া সাইমন ট্যাফেলের 2 বছরের নিয়োগ নিশ্চিত করা হয় মিটিংয়ে। এতক্ষণ জন্য সবাইকে ধন্যবাদ।